গুড ইভিনিং স্টুডেন্টস। নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের পরমাণুর গঠন চ্যাপ্টারের আজকে আমরা তৃতীয় ক্লাস করব এবং এই তৃতীয় ক্লাসে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল বা নিউক্লিয় মডেলের ত্রুটি নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে আমরা একটি একটি করে ত্রুটি এবং সেই ত্রুটি কিভাবে সংশোধন করার চেষ্টা করা হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। একটু আস্তে আমরা পড়াশোনা করার চেষ্টা করব এই সময়টা, কারণ এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বোঝার খুব দরকার। যাই হোক, আজকে এই রাদারফোর্ডের মডেল, এর আগের ক্লাসে আমরা পড়েছি রাদারফোর্ডের মডেল, রাদারফোর্ড কী কী বলেছিলেন। তবু আজকের ক্লাসে আমরা আর একবার একটু রিক্যাপ করে নেব যে রাদারফোর্ড কী বলেছিলেন। রাদারফোর্ড বলেছিলেন যে একটি পরমাণুর দুটি অংশ, একটি নিউক্লিয়াস আর একটি নিউক্লিয়াস বহির্ভূত অংশ, একটি নিউক্লিয়াস এবং আরেকটি নিউক্লিয়াস বহির্ভূত অংশ। ছবি দেখে তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে নিউক্লিয়াস বহির্ভূত যে অংশ রয়েছে সেই অংশ কিন্তু এই নিউক্লিয়াসের তুলনায় অনেকটাই বড়। অর্থাৎ পরমাণুর সমস্ত ধনাত্মক আধান, ভালো করে মন দিয়ে শুনবে, সমস্ত ধনাত্মক আধান এবং প্রায় সমস্ত ভর পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত অবস্থায় থাকে। সমস্ত নগণ্য। ইলেকট্রনের ভর আমরা কত জানি? 9.11 ইন্টু 10⁻³ কেজি। আর প্রোটনের ভর আমরা কত দেখেছি? প্রোটনের ভর আমরা দেখেছি 1.6725 ইন্টু 10⁻27 কেজি। তার মানে দেখো, প্রায় ইলেকট্রন এই প্রোটনের তুলনায় অনেক ছোট, যেহেতু এটা 10⁻31 আর এটি 10⁻27। তো ঠিক আছে, এটা অনেকটাই বড় এর তুলনায়। আর একটা জিনিস যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে মাঝখানে যতগুলো প্রোটন থাকে বা নিউক্লিয়াসে যতগুলো প্রোটন অবস্থান করে, বাইরে কিন্তু সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথগুলিতে ঠিক ততগুলি ইলেকট্রন পরিভ্রমণ করে। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকেও জানতে পেরেছিলাম যে একটি ইলেকট্রনের যে ভর বা একটি ইলেকট্রনের যে চার্জ একটি প্রোটনের চার্জের সঙ্গে সেটা সমান হয়, কিন্তু ইলেকট্রিক্যালি বা তার বিপরীত আধানযুক্ত হয়। যেমন ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19C একটি ইলেকট্রনের চার্জ, মাইনাস, আর প্রোটনের যে চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, সেটা হচ্ছে পজিটিভ। তার মানে একই আধান বিশিষ্ট, কিন্তু একটি ঋণাত্মক আর একটি হচ্ছে ধনাত্মক। আর কেন্দ্রে যতগুলি প্রোটন থাকবে, বাইরে কিন্তু ঠিক ততগুলি ইলেকট্রন সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করবে। তখনও নিউট্রনের আবিষ্কার হয়নি, তাই সমগ্র ধনাত্মক আধান কেন্দ্রে পুঞ্জীভূত অবস্থায় আছে এবং তাকে নিউক্লিয়াস বলে। এই চিন্তাধারা থেকেই কিন্তু এই তার যে গঠন তিনি দিয়েছিলেন। আর একটা কথা তিনি বলেছিলেন যে দেখো, এই ইলেকট্রন যখন এই নিউক্লিয়াসের চারপাশে পরিভ্রমণ করে, তখন যেহেতু বিপরীত আধানযুক্ত, এখানে ধনাত্মক আধান এবং ইলেকট্রন ঋণাত্মক আধান, ইলেকট্রন কেন এই আকর্ষণ বল, ধরো এখানে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল কিন্তু অভিকেন্দ্রমুখী, কেন্দ্রের দিকে কেন্দ্র অভিমুখী, তো কেন্দ্র অভিমুখী একটি বল কাজ করে। সেই বলের দ্বারা এই ইলেকট্রন কেন প্রোটনের ওপর বা নিউক্লিয়াসের ওপর এসে পড়ে না? কারণ বৃত্তে ঘোরার সময় একটি কিন্তু অপকেন্দ্র বল ঠিক তার বিপরীত অভিমুখে কাজ করে। এই অপকেন্দ্র বল কিন্তু এই অভিকেন্দ্র যে বল, ঠিক আছে, তাকে কিন্তু নিউট্রালাইজ বা প্রশমিত করে। আমি একটু পরে এই বৃত্তের গতিতে কিভাবে তোমরা বৃত্তগতি পড়েওছ, তবুও আমি আরেকবার একটু আলোচনা করব। ঠিক আছে, তো এই কথা তিনি বললেন। এবার দেখো, তার যে সিদ্ধান্তগুলি তিনি দেন, তার এই সিদ্ধান্তের মধ্যে কিন্তু একটা মারাত্মক ত্রুটি তিনি রেখে গিয়েছিলেন। যদিও তার সিদ্ধান্তগুলিকেই এবং তার পরীক্ষাকে এবং তার দেওয়া পরমাণুর গঠনটি কিন্তু পরমাণুর গঠনের বা পরমাণুর যে স্ট্রাকচার, তার একটি বেস বা সঠিক বেস হিসাবে আজও কল্পনা করা হয়। তিনি তার এই যে গঠন সেটা দিয়েছিলেন 1911-এ,
এবং 1913 কিন্তু তারই ছাত্র নিলস বোর তার গঠনটিকে সামনে রেখেই এই তার যে ভুল বা তার যে ত্রুটি রয়েছিল বা যেখানটা তিনি ঠিকমতো এক্সপ্লেন করতে পারেননি সেই জায়গাগুলিকে কিন্তু কারেকশন করার চেষ্টা করেছিলেন, ঠিক আছে। এবার 1913 দেখো তার আগে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে 1865 এই সময়টাতে বা এর আগে পূর্ববর্তী সময়গুলিতে বা পরবর্তী কিছু সময়ে কিছু তড়িৎ চুম্বকীয় তত্ত্ব দেওয়া হয়েছিল। এই তড়িৎ চুম্বকীয় তত্ত্ব তোমরা আরও উঁচু ক্লাসে যখন পড়বে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র এবং তার আকর্ষণ বল সম্পর্কেও তোমরা পড়বে। তবু তোমাদের একটা কথা আমি বলে রাখি, দেখো চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র হলো, ধরো কোনো একটা ম্যাগনেট বা কোনো একটা চুম্বক তো তোমরা চেনো, চুম্বক রাখা রয়েছে, এবার একটি চুম্বক আরেকটি চুম্বককে বিকর্ষণ করে সেটাও তোমরা জানো, আর চুম্বক পদার্থগুলিকে আকর্ষণ করে, সমমেরুকে বিকর্ষণ করে, আর অসম যেগুলো ধরো নর্থ পোল সাউথ পোলকে কিন্তু আকর্ষণ করে। তো একটি এই জন্য তোমরা এটাও পড়েছো যে বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ। তো সমমেরু যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আকর্ষণ করবে আর সমমেরু বিকর্ষণ করবে। তো এবার দেখো একটি চুম্বকের যতটুকু ক্ষেত্রের মধ্যে বা একটি চৌম্বক পদার্থ যদি তুমি রাখো যেমন লোহা এই সমস্ত জিনিস, তবে তাকে আকর্ষণ করবে, কিন্তু একটি নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে কিন্তু এই আকর্ষণ বল বা বিকর্ষণ বল কিন্তু ক্রিয়া করে। তো যে ক্ষেত্রের মধ্যে এই ইজিলি বুঝতে গেলে যে ক্ষেত্রের মধ্যে এই আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তাকেই বলা হয় চৌম্বক ক্ষেত্র। আবার দেখো একটি ধনাত্মক আধান সবসময় একটি ঋণাত্মক আধানকে তো বিকর্ষণ করে আকর্ষণ করে, আর আরেকটি ধনাত্মক আধানকে বিকর্ষণ করে। তো যেটুকু ক্ষেত্রের মধ্যে এই ধনাত্মক আধান অপর একটি ঋণাত্মক আধানকে আকর্ষণ করবে বা অপর একটি ধনাত্মক আধানকে বিকর্ষণ করবে সেই ক্ষেত্রটাকে কিন্তু তড়িৎ ক্ষেত্র বলা হয়, ঠিক আছে। তো এইটুকু আপাতত জেনে রাখো। এবার দেখো এই সময় ম্যাক্সওয়েল বলে একজন বিজ্ঞানী, তিনি একটি তত্ত্ব দিয়েছিলেন, তার তত্ত্ব তড়িৎ চুম্বকীয় তত্ত্ব বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি নামে পরিচিত। তো তিনি বলেছিলেন যে বা প্রতিষ্ঠিত, তিনি বলেছিলেন যে যখন কোনো কণা বৃত্তপথে, দেখো বৃত্তপথে, তার আগে আমি বৃত্তের আরেকটা জিনিস তোমাদের একটু বলি, অপকেন্দ্র বল বা অভিকেন্দ্র বল কাকে বলে যদি একটুখানি তোমাদের বলি তোমরা বুঝতে পারবে। জাস্ট দুটো উদাহরণ, ধরো মাঝখানে যদি কোনো যদি ধরো একটি বালক বা একটি ছেলে একটি সুতোর মধ্যে একটি পাথরকে লাগিয়ে, পাথরটি অবশ্যই ছোট হবে তার তুলনায়, পাথরকে লাগিয়ে ঘোরাচ্ছে। এবার এই যে ঘুরছে, এই ঘুরতে ঘুরতে কি হবে দেখো, এই ঘোরার সময় কিন্তু প্রতিটি মুহূর্তে, এবং তোমরাও যদি কখনো ছোটোবেলায় মেরিগো রাউন্ড বা এরকম কোনো দোলনা যেগুলো ঘুরছে মাঝখানে একটা সেন্টারে কোনো কিছু দ্বারা আবদ্ধ বা এইভাবে ঘুরছে আর কি, তো সেই সমস্ত বস্তুগুলোর মধ্যে যদি তোমরা চড়ে থাকো তোমরা সব সময় লক্ষ্য করবে স্পিড যত বাড়বে বা ঘোরার সময় সব সময় কিন্তু এখানে যে বস্তু তার কিন্তু স্পর্শক বরাবর বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। বা দেখো এই সুতোটা যদি কোনোভাবে ছিঁড়ে যায় তাহলে এই পাথর কিন্তু সব সময় এই যে বল বা এই যে টান তার সঙ্গে কিন্তু লম্বভাবে ছুটে যাওয়ার তার একটা টেন্ডেন্সি এখানে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এইভাবে চলে যাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি তার থাকে। তো এই যে টেন্ডেন্সি তা সত্ত্বেও কিন্তু এই বল এ চলে যায় না, কেন? এই সুতোটার জন্য। এই সুতোর একটা টান কেন্দ্র অভিমুখী কিন্তু কাজ করে, একে বলা হয় কি বলা হয়? অভিকেন্দ্র বল। তো এই যে অভিকেন্দ্র বল, অভিমুখী কেন্দ্র অভিমুখী তাই অভিকেন্দ্র বল, এই অভিকেন্দ্র বল কিন্তু এই স্পর্শক বরাবর একে বেরিয়ে যেতে দেয় না পার্টিকেলকে, বা যে বস্তু রয়েছে তাকে, যা পাথর রয়েছে তাকে বেরিয়ে যেতে দেয় না, আবার তাকে তার বৃত্তাকার কক্ষপথে ফিরিয়ে নিয়ে আসে, ঠিক আছে। এবার দেখো, তো সেই জন্য এটা রাদারফোর্ডও ব্যাখ্যা করেছিলেন, এবং সেই কারণেই কিন্তু দেখো এবার এখানে ধরো নিউক্লিয়াস রয়েছে, ধনাত্মক নিউক্লিয়াস, এবং ইলেকট্রন ঘুরছে। এই ইলেকট্রন ঘোরাকালীন এই যে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল, দেখো ইলেকট্রন একটি আর এখানে সমগ্র পজিটিভ আধান কেন্দ্রীভূত, তাই এই নিউক্লিয়াস কিন্তু একে নিজের দিকে আকর্ষণ করে, এবং এখানে এই আকর্ষণটাই হচ্ছে অভিকেন্দ্র বল, এবং এই আকর্ষণের ফলে একটি বিপরীতমুখী কিন্তু
এটা এই বরাবর বেরিয়ে যেতে চায়, একটি বিপরীতমুখী অপকেন্দ্র বল কাজ করে। অপকেন্দ্র বল কি? যখন ধরো কোনো একটি গাড়িতে একটি বৃত্তাকার মাঠে বা বৃত্তাকার কোনো জায়গায় বা ধরো একটি বৃত্তচাপের জায়গায় তোমরা কিন্তু জাস্ট টার্ন নিচ্ছ বা ঘুরছো, গাড়িতে বসে আছো মনে করো। এবার গাড়িতে বসে থাকার সময় তোমরা দেখবে জাস্ট টার্নিংয়ের সময় কিন্তু তোমরা ধরো একটি গাড়িতে বসে আছো, তোমরা যেই দিকে কেন্দ্র থাকার কথা বা থাকতে পারে ওই বৃত্তচাপের, ধরো এই বৃত্তচাপ তার কেন্দ্র এদিকেই থাকতে পারে, এদিকে তো আর হবে না, তো এইখানে ধরো কেন্দ্র থাকতে পারে, তোমরা কিন্তু গাড়িতে ঠিক তার অপোজিট দিকে হেলে যাবে। তো এই যে হেলে যাওয়া, তার মানে অপোজিট থেকে কেউ তোমাকে আকর্ষণ করছে, কিন্তু এখানে কোনো বলের উৎস তো দেখা যাচ্ছে না, তাই তো? তো সেই জন্য একে বলা হয় অ্যাপারেন্ট ফোর্স বা আপাত বল। এবং এই বল কিন্তু দেখো কেন্দ্র অভিমুখী যে বল রয়েছে তার সম্পূর্ণ বিপরীতমুখী। তো ঠিক আছে, তো একে বলা হয় অপকেন্দ্র বল। এবার দেখো আরেকটা জিনিস তোমাদের বলবো, যে একটি বৃত্তের যখন কেন্দ্র ধরো প্রোটন রয়েছে এবং এখানে ধরো ইলেকট্রনই রয়েছে, কোনো কণা বা কোনো পার্টিকেল বা কোনো জিনিস যখন বৃত্তপথে ঘোরে এবং সমদ্রুতিতে ঘোরে, কেন দ্রুতি বললাম? কারণ দেখো এটি একটি কার্ভড পাথ বা এর দিক কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো প্রতি মুহূর্তে ইলেকট্রন যেখানেই যাক না কেন, বা এখানে যে মনে করো কোনো পার্টিকেল রয়েছে বা কোনো জিনিস রয়েছে, সে যেখানেই যাক না কেন তার দিক কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার দেখো এই দিক চেঞ্জ হওয়া মানে বেগের যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউড যদি এক থাকেও তবু দিক চেঞ্জ হওয়ার জন্য কিন্তু বেগের চেঞ্জ হবে। তোমরা কি জানো? ত্বরণ বা অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কি v/t, অর্থাৎ বেগ পরিবর্তনের হার। তার মানে যেহেতু দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, বেগ একটি ভেক্টর রাশি, তোমরা জানো দ্রুতি স্কেলার রাশি, তার মানে বেগ যেহেতু চেঞ্জ হচ্ছে, বোঝার চেষ্টা করো, তার মানে নিশ্চয়ই সেখানে ত্বরণ আছে। এবং ত্বরণ যখন আছে আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু বা বল ইজ ইকুয়াল টু নিউটনের দ্বিতীয় সূত্র আমরা পড়েছি, মাস বা ভর ইন্টু অ্যাক্সিলারেশন বা ত্বরণ। এবার যেহেতু ত্বরণ আছে তার মানে ভর তো শূন্য হতে পারে না, নিশ্চয়ই ইলেকট্রনের ভরও শূন্য নয়, পার্টিকেলের ভরও শূন্য আমরা না ধরে নিয়ে এগোচ্ছি। তো এবার তার মানে কোনো বল কাজ করছে, এবং বল যখন কাজ করছে তার মানে নিশ্চয়ই এই বৃত্তপথে যখন কোনো কণা ঘুরছে সে শক্তি ক্ষয় করছে। ঠিক আছে, এইবার দেখো ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী, দেখো দুটো তত্ত্ব বা দুটো ভাবেই কিন্তু আমরা এটাকে বলতে পারলাম। ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব তোমরা আরও পরে পড়বে ভালোভাবে। তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী যখন একটি কণার, আমি তোমাদের আগেই বলেছি এটি একটি তড়িদাহিত কণা, এবং সেই কণার যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, তার মধ্যে যখন বিপরীত আধানযুক্ত একটি কণা প্রদক্ষিণ করে সমদ্রুতিতে, তখন বা খুব স্পিডে করে, তখন কিন্তু সে ক্রমাগত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ করতে থাকে। এবং এই তড়িৎ চুম্বকীয় বিকিরণ করতে থাকা মানে কিন্তু তার শক্তি ক্ষয় হচ্ছে। দেখো দুভাবে আমরা বললাম, যে তার মানে বৃত্তপথে যখন কোনো কণা ঘুরছে তখন সে কিন্তু ক্ষয় করছে তার শক্তি। এবার দেখো যেহেতু এই ম্যাক্সওয়েলের যে তত্ত্ব, তড়িৎচুম্বকীয় তত্ত্ব, এটা সনাতন বলবিদ্যার তত্ত্ব, এবং তারপরে যে সমস্ত তত্ত্বগুলো এসেছিল বা আরও ইমপ্রুভড যে তত্ত্বগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। এই জায়গায় তোমাদের আমি একটা কোয়ান্টাম তত্ত্বের কথা বলতে গেলে প্ল্যাঙ্ক, ম্যাক্স প্ল্যাঙ্ক, অ্যালবার্ট আইনস্টাইন, এদের কথা কিন্তু বলতেই হয়। এবার দেখো তোমাদের একটা কথা আমি বলে রাখতে চাই, যে পস্টুলেটস বা স্বীকার্য আর তত্ত্বের মধ্যে ডিফারেন্সটা কী। দেখো স্বীকার্য হচ্ছে কোনো অবশ্যই কোনো কিছু আগের কোনো পরীক্ষা নিরীক্ষা বা সেই ধরনের পরীক্ষা নিরীক্ষা না হলেও কিছু জিনিসকে সত্য হিসাবে ধরে নিয়ে, ঠিক এক্সপেরিমেন্টাল অবশ্যই নয়, কিছু জিনিসকে সত্য ধরে নিয়ে অন্য একটা কিছুকে প্রমাণ করা হয়। ঠিক আছে, তো সেই প্রমাণ করার পরে বা অন্য একটা কিছুকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়, কিছু কথাকে সত্য বলে ধরে নিতে হয়, যে এই এই হলে এটা হবে। তো এই যেই কথাগুলোকে আমরা সত্য বলে ধরে নেই সেগুলোকে বলা হয় স্বীকার্য। আর তত্ত্ব সবসময় প্রতিষ্ঠিত থাকে, তো তার মানে এক্সপেরিমেন্টালি প্রুভড, তো তার মানে বা পরীক্ষা করে তত্ত্ব প্রতিষ্ঠিত করতে হয়। তো সেই কারণে তত্ত্ব কিন্তু অনেক বেশি পাওয়ারফুল স্বীকার্যের তুলনায়। ঠিক আছে, আর এই যে কোয়ান্টাম, এটা কিন্তু তত্ত্ব, আর বোর যখন দিয়েছিলেন সেটা কিন্তু স্বীকার্য। আর স্বীকার্য কিন্তু ভুলও হতে পারে, কিন্তু তত্ত্বকে ভুল প্রমাণ করা কিন্তু অত সহজ নয়। ঠিক আছে, এবার দেখো তো এই কোয়ান্টাম তত্ত্ব তো তখন কি করলেন, তোমরা এইটুকু হয়তো বুঝতে পেরেছো। আমি আরেকবার তোমাদের বলছি, যে যখন বৃত্তপথে
ধরো একটি চার্জড পার্টিকেল রয়েছে, বৃত্তপথ ঠিক বলবো না, একটি চার্জড পার্টিকেল রয়েছে, তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে তার অপোজিট চার্জের বা আধানের কোনো কণা যখন তড়িৎ গতিতে ঘোরে, এবং তার একটি ত্বরণ অবশ্যই থাকে, সেই ত্বরণ থাকে অভিকেন্দ্রমুখী ত্বরণ। তো অভিকেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে, কারণ এখানে সেই ত্বরণ কাজ করে না, তো যাই হোক কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে। তো তখন কিন্তু সেই কণা ক্রমাগত শক্তি নির্গত করে, এবং সনাতন বলবিদ্যার তত্ত্ব, সনাতন বলবিদ্যার যারা মানে সাপোর্ট করেছিলেন তারা বলেছিলেন যে এই যে বিকিরণ সেটা তরঙ্গের আকারে বিকিরণ হয়। ঠিক আছে, তখন আলোক এক প্রকার তরঙ্গ এরকমই ধরে নিয়ে এগোনো হচ্ছিল। কিন্তু পরবর্তীতে জানা যায়, বা আইনস্টাইন বা প্ল্যাঙ্ক এরা বলেন যে না, তরঙ্গ তো অবশ্যই, কিন্তু আলোর যে কোনো শক্তির যে পার্টিকেল নেচার বা কণাধর্মী সেটা কিন্তু তারা বলেন, এবং কণাধর্মী এবং সেই কণার যে ক্ষুদ্রতম একক, আলোর ক্ষুদ্রতম একক, তাকে তারা বলেন ফোটন। ঠিক আছে, এবং এই ফোটনের যে স্রোত, সেই স্রোতই হচ্ছে তরঙ্গ। তার মানে তরঙ্গ এবং কণা দুটি ধর্মই কিন্তু বর্তমান আলোক শক্তি। তো আলোক শক্তি নিয়ে বললে তো সব একটি শক্তি তো আরেকটি শক্তিতে কনভার্ট করাই যায়, তাই না? তো এবার দেখো, তো এই জায়গাটায় কিন্তু একটা ভুল হয়ে গেল। ঠিক আছে, কারণ এই রকম যদি হয়, একটি কণা বৃত্তপথে চলাকালীন একটি কেন্দ্রের নিউক্লিয়াসের বাইরে যখন ইলেকট্রন ঘুরছে, তো ঘোরাকালীন সে যদি শক্তি ক্ষয় করে, তাহলে একটা সময় একটা সর্পিলাকার কক্ষপথে কিন্তু সে আস্তে 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 কিন্তু কি হবে, নিউক্লিয়াসের ওপরে সম্পূর্ণরূপে আপতিত হবে। ঠিক আছে, তো এইবার এই যে সম্পূর্ণরূপে আপতিত হবে, ধরো, তাহলে কি হবে, মাত্র দেখা গেল -10⁻⁻8 সেকেন্ডের মধ্যে এই পরমাণুর অস্তিত্ব কিন্তু লোপ পেয়ে যাবে। কিন্তু দেখো, আমাদের চারপাশে যে সমস্ত জিনিস বা যে সমস্ত পদার্থ আমরা দেখতে পাই, তার মানে কি, তারা তো পরমাণু দিয়েই গঠিত, তার মানে নিশ্চয়ই পরমাণুর অস্তিত্ব লোপ পায়নি। রাদারফোর্ড সেটাও জানেনও যে পরমাণু আছে, কিন্তু তিনি সেটাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। ব্যাখ্যা করলেন কে? এই ব্যাখ্যা করলেন তখন তারই ছাত্র নিলস বোর। বোর কি বললেন তখন? বোর সনাতন যে বলবিদ্যার তত্ত্বগুলি ছিল সেগুলিকে ফলো না করে 1913-এ কী করলেন, কোয়ান্টাম তত্ত্বকে ফলো করার চেষ্টা করলেন। এবং কোয়ান্টা কি আমি অবশ্যই তোমাদের বলবো। তিনি বললেন যে যখন একটি ধনাত্মক নিউক্লিয়াসের চারপাশে, এখানে যতগুলো প্রোটন, বাইরে কিন্তু ততগুলো ইলেকট্রন, আমি এখানে নেট চার্জটা লিখছি তাই একটি করে প্লাস চিহ্ন এখানে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি যতগুলো বাইরে থাকবে এখানেও ততগুলোই কিন্তু থাকবে। এর চারপাশে যখন কোনো কণা বা যখন কোনো ইলেকট্রন প্রদক্ষিণ করে, তখন কিন্তু সে কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথেই পরিভ্রমণ করতে পারে, সব কক্ষপথে কিন্তু পরিভ্রমণ করতে পারে না। ঠিক আছে, এবার যে কক্ষপথগুলিতে ইলেকট্রন পরিভ্রমণ করতে পারে সেই কোন কক্ষপথগুলিতে জানো তো? এটা উঁচু ক্লাসে উঠলে তোমরা পড়বে আরো ভালোভাবে। সেটা হচ্ছে যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, কি কথাটা বললেন তিনি? কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক, মানে 1 বা 2 এই সমস্ত যে পূর্ণ সংখ্যার সরল গুণিতক। কৌণিক ভরবেগ তোমরা পড়বে, এখন তোমাদের কৌণিক ভরবেগ অ্যাকচুয়ালি নেই। কৌণিক ভরবেগ হচ্ছে বস্তুর জড়তা ভ্রামক এবং কৌণিক বেগের গুণফল। আচ্ছা, এবার দেখো, এখানে পাই মানে 3.14 তোমরা জানো, বা 22/7 পায়ের মান তো তোমরা অবশ্যই জানো। আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, এই প্ল্যাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে যতদূর সম্ভব 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। তো এগুলো আস্তে আস্তে তোমরা পড়বে, এখন একটু জেনে রাখো। ঠিক আছে, তো এই যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর কি, তো আর ভরবেগ দেখো তোমরা জানো, সরলরৈখিক পথে যখন কোনো বস্তু যায় তখন তার ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তো সেরকম বৃত্তাকার পথে যখন পরিভ্রমণ করে তখন কৌণিক ভরবেগ এবং জড়তা ভ্রামক তখনই পাওয়া যায়। তো ঠিক আছে, যাই হোক, তো যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যা সরল গুণিতক, সেই সমস্ত কক্ষপথগুলিতে ইলেকট্রন পরিভ্রমণ করতে পারে।
এই ইলেকট্রন যখন কোনো একটি কক্ষপথে পরিভ্রমণ করে সেই কক্ষপথের শক্তি কিন্তু নির্দিষ্ট করা থাকে। দেখো কক্ষপথের শক্তি তো নির্দিষ্ট হতে পারে না, ধরো বলে দিয়েছে এখানে 2 বছরের বাচ্চারা খেলাধুলা বা সাইকেল চালাতে পারবে, এই কক্ষপথে 5 বছরের বাচ্চারা, এই কক্ষপথে 10 বছরের বাচ্চারা পারবে। দেখো বয়সটা তো বাচ্চাটার, তাই না, বা বয়সটা তো কক্ষপথের নয়, কিন্তু এই কক্ষপথগুলিতে ইলেকট্রনের শক্তিকে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তাই এই কক্ষপথগুলিকে বলা হয় কোয়ান্টাম কক্ষ বা স্টেশনারি অরবিট বা সুস্থির বা সুস্থিত কক্ষ, সম্ভবত সুস্থিত বাংলাটা একটু দেখে নিও তোমরা। স্টেশনারি অরবিট মূলত বলা হয়। তো যে সমস্ত স্টেশনারি অরবিটগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু ইলেকট্রন পরিভ্রমণ করতে পারবে। এবার এইভাবে কোনো কক্ষপথে পরিভ্রমণকালে সে কিন্তু কোনো রকম শক্তি বিকিরণ করবে না, ছাড়বেও না, এবং কোনো রকম শক্তি শোষণও করবে না। এবং দেখো কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী ফোটনের আকারে শক্তি নির্গত করে, কারণ ফোটন কি তোমাদের আমি আগেই বললাম। এবার তোমাদের আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কোয়ান্টা কি। এই ইলেকট্রন যে শক্তি নির্গত করে, দেখো কোয়ান্টা কথার বা কোয়ান্টাম কথার অর্থ হচ্ছে একটা স্মল অ্যামাউন্ট। তো শক্তির একটা ছোট একক বা একটু পরিমাণ শক্তিকে, ধরো একটা খুব কম পরিমাণ শক্তিকে ওয়ান কোয়ান্টাম বা এরকম বলা হয়, কোয়ান্টাম বলা হয়। আর কোয়ান্টামেরই প্লুরাল নাম্বার হচ্ছে কোয়ান্টা, মানে অনেকগুলো কোয়ান্টাম নিয়ে একসঙ্গে হয় কোয়ান্টা। আর কোয়ান্টার সঙ্গে ফোটনের কি সম্পর্ক, দেখো কোয়ান্টাম আর ফোটন, দেখো মূলত লাইট এনার্জির যে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট বা একক তাকে ফোটন বলা হয়। আর কোয়ান্টাম হচ্ছে সমস্ত রকম যে এনার্জি বা শক্তি তার যে ক্ষুদ্রতম একক তাকে কোয়ান্টাম বলা হয়। ধরো এখানে বলতে পারো কোয়ান্টাম হচ্ছে রসগোল্লা, না রসগোল্লা নয়, কোয়ান্টাম হচ্ছে মিষ্টি আর ফোটন হচ্ছে রসগোল্লা। তার মানে দেখো রসগোল্লা অবশ্যই একরকম মিষ্টি, কিন্তু সব মিষ্টি মানেই কিন্তু রসগোল্লা না। তার মানে সব কোয়ান্টাম মানেই ফোটনকে বোঝায় না, কিন্তু ফোটন অবশ্যই কোয়ান্টাম। বুঝতে পেরেছো তো? আচ্ছা, এইবার দেখো, তো তখন যখন একটি ইলেকট্রন, তার মানে একটি ইলেকট্রন যখন ওই স্টেশনারি অরবিটে প্রদক্ষিণ করে তখন সে কোনো রকম শক্তি কিন্তু নির্গত করে না এবং অ্যাবজর্ব বা গ্রহণও করে না। তাই এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে কিন্তু সে কখনোই যেতে পারে না, ঠিক আছে। কিন্তু দেখো কখন যেতে পারে, যদি বাইরে থেকে হিট করা হয় বা এক্সাইটেড স্টেটে বা উত্তেজিত অবস্থায়, তখন একটি ইলেকট্রন কিন্তু নিচের কক্ষপথগুলি থেকে উপরের কক্ষপথে যাবে এবং ঠিক সেই কক্ষপথেই যাবে যেটাতে সে অ্যালাউড। কোথায় অ্যালাউড? ঠিক আছে, তো সেই কক্ষপথেই সে যেতে পারবে এবং তারপরেও তার পরবর্তী অ্যালাউড কক্ষপথে সে যেতে পারবে। কিন্তু যেতে গেলে কি করতে হবে, তাকে শক্তি গ্রহণ করতে হবে। তার মানে উচ্চতর যে কক্ষগুলি বা দূরের যে কক্ষগুলি রয়েছে প্রোটনের তুলনায়, সেই কক্ষগুলির বা সেই যে কক্ষপথগুলি বা কোয়ান্টাম কক্ষগুলি, সেই কক্ষপথের শক্তি থাকে বেশি। আর কাছে যে ইলেকট্রনগুলি থাকে সেই কক্ষপথের ইলেকট্রনগুলির শক্তি তুলনামূলক কম থাকে। তো এই কম শক্তির ইলেকট্রনকে যদি আমরা বাইরে বের করতে চাই তাহলে কি করতে হবে, এখানে দেখো একটা ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল তো কাজ করে। তো এই আকর্ষণ বলের বিরুদ্ধে তাকে বাইরে থেকে শক্তি প্রদান করতে হবে, তাপ শক্তি বা যে কোনো রকম শক্তি প্রদান করে তাকে বাইরে বের করতে হবে। সেই শক্তি তার মধ্যে অ্যাবজর্ব হয়ে থাকবে, তার মধ্যে থাকবে, এবং সে যখন পুনরায় আবার আগের, ধরো ঠান্ডা হয়ে গেল, তখন কিন্তু সে আবার পুনরায় কি করবে, সেই শক্তিটাকে বিকিরণ করে আবার আগের যে অরবিট, সেই অরবিটে ফিরে আসতে পারবে। তো সাধারণ অবস্থায় সে কোনো রকম শক্তি বিকিরণ করবে না এবং শোষণ করবে না, কিন্তু উত্তপ্ত অবস্থায় বা এনার্জি দিলে সে এনার্জি গ্রহণ করতে পারবে এবং পরবর্তী স্টেশনারি অরবিটে, অ্যালাউড অরবিটে সে যেতে পারবে। এবং এই যে সামনের যে কক্ষপথের ইলেকট্রনগুলো সেগুলো বেশি সুস্থিত এবং বাইরের ইলেকট্রনগুলো কিন্তু একটু কম সুস্থিত। ঠিক আছে, আমাদের আজকে আমি বলবো সেটা হচ্ছে রাদারফোর্ড কিন্তু এই যে ইলেকট্রনগুলো, খুব ভালোভাবে এই ভিডিও 1-2বার তোমাদের 2-3বার দেখতে হবে, তাহলে তোমরা আস্তে আস্তে একটু নিজেরা লিখতে থাকো, অবশ্যই হয়ে যাবে তোমাদের। আমি আশা করি সেভাবে পড়ারও দরকার নেই, তোমাদের হয়ে যাবে। তো দেখো এখন রাদারফোর্ড কিন্তু এই যে ইলেকট্রনগুলির কথা বলেছিলেন, কিন্তু ইলেকট্রনগুলি ঠিক কীভাবে সজ্জিত রয়েছে নিউক্লিয়াসের পাশে সেটা কিন্তু তিনি বলতে পারেননি। সেটা কারা বলেছিলেন, সেটা হচ্ছে বোর বাড়ি। তোমাদের সিলেবাসে আছে বোর বাড়ি তত্ত্ব। এই বোর বাড়ি তত্ত্ব বা বোর বাড়ি স্কিম ঠিক বলে, এগুলো অ্যাকচুয়ালি সব আলাদা আলাদা জিনিস। বোর বাড়ি স্কিম মানে কোন স্কিমে সাজানো থাকবে আর কি। তো ওনারা যে স্কিম দিলেন সেটা হচ্ছে 2n²। ঠিক আছে, এবার 2n² একটা রুল দিলে, n হচ্ছে কক্ষপথের নাম্বার, যেমন 1, 2, 3, 4 ইত্যাদি। এবার ধরো প্রথম কক্ষপথটিতে, ধরো এখানে নিউক্লিয়াস রয়েছে,
প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারবে? কক্ষপথের নাম্বার 1 নাম কে, কক্ষপথ 2 নাম এল, এইভাবে নামকরণগুলো করা হয়েছিল। কক্ষপথ কে এল এম, কক্ষপথ নাম্বার 3। তো একটি যখন হবে তার মানে 2 × 1 স্কোয়ার, তার মানে 2 × 1 = 2। তার মানে প্রথম কক্ষপথে কিন্তু দুটো ইলেকট্রন থাকতে পারবে। এরকম সেকেন্ড কক্ষপথে কটা? 2 × 4, 4 × 8, তার মানে 8টি ইলেকট্রন কিন্তু থাকতে পারবে। তো এরকম করে 18টি এবং 32টি ইলেকট্রন পরপর এবং কক্ষপথের সংখ্যা কিন্তু নির্দিষ্ট নয়, আরও বাড়তেও পারে। তো এই ইলেকট্রন থাকতে পারবে। এবং সর্বশেষ কক্ষপথ যেটা হবে, প্যালাডিয়াম বাদে, প্যালাডিয়াম একটি ব্যতিক্রম, সেটা বাদে বাকি সমস্ত যে এলিমেন্টস বা পরমাণু রয়েছে তার বাইরের কক্ষপথে কিন্তু কটা? 8টির বেশি ইলেকট্রন কিন্তু থাকতে পারে না। ঠিক আছে, তো এটুকু আমরা জানলাম। আর একটা কথা তোমাদের আমি আজকে শেষ বলে দিতে চাই, সেটা হচ্ছে ধরো আরেকটা ত্রুটি রয়েছে, সেটা আমি আরেকটা ক্লাসে আলোচনা করব। সেটার জন্য একটু আলোর একটু বেসিক নলেজ দরকার, তো সেই জন্য সেটা আমি একটু পরে আলোচনা করব। আরেকটা কথা তোমাদের বলি, তোমাদের কি কখনো মনে এসেছে কে এল এম এইভাবে কেন কক্ষপথগুলির নামকরণ করা হলো, ABCD কেন করা হলো না? তাই না? মনে হয়নি না? আমারও মনে হয়নি যখন আমি ক্লাস 9-এ বা 10-এ পড়তাম। আমিও কখন 10-এ কেন পরেও ভাবিনি। তো যাই হোক, জানো আসলে যখন এক্স রে আবিষ্কার হলো, চার্লস বার্কলে উনি এক্স রে নিয়ে কিছু গবেষণা করছিলেন। তিনি আবিষ্কার করেননি, তিনি গবেষণা করছিলেন এবং দেখলেন যে অ্যাটমের উপরে যদি ইলেকট্রন দিয়ে খুব দ্রুত বেগে আঘাত করা হয় তবে তার থেকে এক্স রে নির্গত হয়। তো এক্স রে মানে এক ধরনের অবশ্যই তরঙ্গের আকারে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলোর মতনই বা যে কোনো এনার্জির মতন তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে এক্স রে নির্গত হয়। এবং তিনি দুটি এক্স রে পেয়েছিলেন, এবং একটি বেশি এনার্জির, একটি কম এনার্জির। তো বেশি এনার্জিটির এক্স রেটির তিনি নাম দিলেন এ, আর কমটির বি। এবং পরে যখন তিনি আরও গবেষণা করলেন তখন তিনি দেখলেন যে এটা নয় যে এর থেকে বেশি তরঙ্গের এক্স রে পাওয়া যাবে না বা এর চেয়ে কম তরঙ্গের আর এক্স রে পাওয়া যাবে না, সবই মাঝামাঝি পাওয়া যাবে, তা কিন্তু নয়। মাঝামাঝি জায়গাও রাখেননি তিনি, এ নাম দিয়ে দিয়েছেন বি। তো সুতরাং অন্য এনার্জি বা অন্য শক্তির এক্স রেও কিন্তু পাওয়া যেতে পারে, এটা সব একটা এনার্জি। তো ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখো এর বেশি বা বি এর কম সেই রকম যদি পাওয়া যায় এক্স রে, তখন কি নাম